একটা সিনেমা রিলিজ করলে সেটা জানতে পারানোর যে মিডিয়াম, প্রমোশনাল মিডিয়াম, সেটাই কত কস্টলি, সেটা থিয়েটার করে উঠতে পারে না। কারণ থিয়েটার প্রডিউসার নেই, চায়ও না থিয়েটার প্রডিউসার। আমি একটা গানের ক্লাসে ভর্তি হয়েছি কারণ রিয়েলিটি শোতে যাব বলে। এইটা বোধহয় আমার একটু সমস্যা আছে। একটু থিয়েটারটা শেখো, তারপরে তুমি সিনেমা করো। ব্যাপারটা তো এরকম নয়, মানে তুমি থিয়েটার শিখে থিয়েটার করো, সিনেমা শিখে সিনেমা করো। ওটিটির জন্য বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে সিনেমা হলগুলো সাফার করছে। তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে অনেকেই বলে যে বাঙালি এখন নাটক বিমুখ হয়ে গেছে, কিন্তু বাস্তবে গ্রাউন্ডে তোমরা কাজ করছো, থিয়েটার, তার দর্শক, তার বাজার, সেই অবস্থাটা কি? থিয়েটারের লোক বেড়েছে, হ্যাঁ। কারণ আগে যেটা হতো সেটা হচ্ছে, আমি ওটিটির জন্য সিনেমা হলটা পরে আসছি, এখানে থিয়েটারটা নিয়ে বলছি, একটা ইনস্ট্যান্স দিতে পারবো। সেটা হচ্ছে আগে মূলত না একটু শুক্র শনি রবিবারের থিয়েটার ছিল, ওই জন্য ওই ভিড়টা দেখে মনে হতো। এবং কলকাতায় যে নানান প্রান্তে থিয়েটার হচ্ছে তখন তা নয়, খুব কেন্দ্রবিন্দু কিছু অঞ্চল, সার্কারিনা বা চিতপুর অঞ্চলটাতে থিয়েটার হচ্ছে, হ্যাঁ, একাডেমি। তো শুক্র শনিবার রবিবার ওরিয়েন্টেড থিয়েটার ছিল। এখন সারা সপ্তাহ জুড়ে থিয়েটার হয়, এবং ওই একটা জায়গায় 700 লোক দেখে মনে হতো প্রচুর লোক হয়েছে, কিন্তু এখন 100 করে অনেকগুলো ছড়িয়ে গেছে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আমি গোটা পশ্চিমবঙ্গ বাদই দিলাম, আমি যদি ধরি মোটামুটি এইদিকে দক্ষিণ 24 পরগনার শুরু মানে গড়িয়া, আর ওদিকে ধরো মোটামুটি নর্থ 24 পরগনার শুরুর দিকটাই ধরো বারাসাত, মানে এইটুকু ফেস ধরলাম, কলকাতা আর 2% দক্ষিণ 24 পরগনা, 2% নর্থ 24 পরগনা। এই গড়িয়া টু বারাসাতের মধ্যে যা যা হল, থিয়েটার হল আছে, সারা সপ্তাহ মেলালে 45 থেকে 50টা নাটক হয়, আলাদা আলাদা প্রোডাকশন হয় সারা সপ্তাহে। এটা শুধু বাকি 23টা জেলা বাদ দিয়ে বলছি, আমি শুধু কলকাতা ওরিয়েন্ট করে বলছি। যদি 40টাও ধরি, 40টা নাটক হয় এক সপ্তাহে, কোথাও 700 লোক হয়, কোথাও 50 লোকও হয়। স্বাভাবিকভাবে যাদের ব্যাপ্তি কম বা প্রচারভাবে সেইভাবে করেনি বা নানানভাবে তাদের পরিসর ছোট পরিসরে নাটক করছে, তো এটা অন অ্যান অ্যাভারেজ 200-300 লোক হয় সব মেলালে। এই 200 লোকও হয় মানে 4 দুগুণে 8,000 লোক, টোটাল সংখ্যাটা অনেক। এক সপ্তাহে 8,000 লোক বাংলা থিয়েটার দেখে। আমাকে দেখিয়ে দাও তো একটা সিনেমা হল যেটা সারা বছর ধরে কলকাতা কেন্দ্র করে 8,000 লোক সিনেমা দেখে। দেখে না, হলে গিয়ে দেখে না, সিনেমা দেখার লোক বেশি। কখন দেখে? এবার তুমি এই ধরো খাদান রিলিজ করেছে, এইরকম একটা পিরিয়ডিক ধরলে আলাদা বিষয়। আমি এটা বলছি হচ্ছে ব্যাড টাইম, গুড টাইম, ওয়ার্স টাইম, মিডিয়কার টাইম, সব অ্যাভারেজ করে, অ্যাভারেজ এই সংখ্যার লোক কলকাতা, আমি কি করে বলবো লোক দেখে না, মানে। এবং আমি এইটা বলেও, এবং এটা বলতে তো কোথাও আপত্তি নেই, থিয়েটার মাইনরিটি আর্ট, থিয়েটার, ফিল্ম, টেলিভিশন এগুলোর মতন ব্যাপ্তি নেই। মানে এই যে একটা হিউজ পরিকাঠামো, হিউজ, স্বাভাবিকভাবে দেখো না, মানে একটা সিনেমা রিলিজ করলে সেটা জানতে পারানোর যে মিডিয়াম, প্রমোশনাল মিডিয়াম, সেটাই কত কস্টলি, সেটা থিয়েটার করে উঠতে পারে না। কারণ থিয়েটার প্রডিউসার নেই, চায়ও না থিয়েটার প্রডিউসার, কারণ সেটার অনেক বাধা নিষেধ আছে। কালকে থিয়েটার আমার প্রডিউসার এসে বলবে তোমায় একে নিতে হবে, হ্যাঁ, আবার অশান্তি লেগে যাবে। যাই হোক, তো মাইনরিটি আর্ট কিন্তু প্রচণ্ড রিচ আর্ট, এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। মানে যা কন্টেন্ট নিয়ে কাজ হয়, আমি সত্যি বলছি, সেই একই কন্টেন্ট নিয়ে আমাকে এখানে কোনো প্রডিউসার সিনেমা করতে দেবে না। এবং হয়তো কোথাও গিয়ে বহু শিল্পীর ক্ষেত্রে অভিনয়ের হাতেখড়িটাও, তারা হয়তো কমার্শিয়াল ফিল্মে অনেক আজকে সফল, তাদের হাতেখড়িটাও থিয়েটার। হ্যাঁ, মানে আমি এটাকে হাতেখড়ি বলবো না, কারণ মানে হাতেখড়ি বলবো না এই কারণ দুটো মিডিয়ামের ধরন আলাদা, মানে ক্লাসও আলাদা, মানে পড়াশোনাটাও আলাদা, একদম মানে মারাত্মকভাবে। মানে এই যে যেমন ধরো আমরা যখন এই যে নাসিরুদ্দিন শাহের নাম নিই, তখন আমরা বলি নাসিরুদ্দিন শাহ কিন্তু থিয়েটার থেকেই উঠে এসছে, এই আলোচনাগুলো তো আমরা খুব করি। এবং সত্যি কথা বলছি তোমায়, এইরকম একগাদা নাসিরুদ্দিন শাহরা আছেন যারা সারা জীবন অপ্ট করেছেন যে আমি শুধু থিয়েটার করব, হ্যাঁ। এখানেও একগাদা
এরকম যারা অ্যাক্টার আর কি, যারা থিয়েটার থেকে আজকে লাইমলাইটে এসছে, আমি শব্দটা বলবো যে পরিচিত, যে আজকে স্টার, তারা অনেকেই হয়তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড, মানে সেটা ধরো সে ঋত্বিক দাও অনেকটা, পরাণ বন্দ্যোপাধ্যায় অনেকটা, রজতাভ দত্ত তো ইকুয়ালি এখনও সেই সময়টা দিয়ে থিয়েটারটা করে, মানে সিনেমার শ্যুট ক্যান্সেল করে থিয়েটার করে এখনও। ওই লোকটাকে দেখি, নীল মুখার্জি, শঙ্কর দেবনাথ, অনেকেই, মানে কার নাম বলবো, আমাদেরই বন্ধুস্থানীয় অনির্বাণ, মানে আমাদের জেনারেশনের মধ্যে এরকম আরও 100টা অনির্বাণ আছে যারা সারা পশ্চিমবাংলা জুড়ে অপ্ট করেছে আমি শুধু থিয়েটার করব। মানে হয়তো এই যে এতগুলো নাম বললাম, হয়তো এই কয়েকজনেরও কম্পিটিশান হয়ে যেত যদি তারাও রাজি হয়ে যেত ফিল্ম করতে। এরকম কত ভালো অ্যাক্টরকে চিনি। তো আমি এটাকে ওই জন্য হাতে খড়ি বলবো না, কারণ আমার হাতে খড়ি শুনলেই মনে হয় যেন থিয়েটারটা কিন্ডারগার্টেন, তারপরে একটু সিরিয়ালটা ক্লাস 1, 2, 3, তারপরে 4, 5, 6 হচ্ছে ওটিটি, 7, 8, 9 হচ্ছে সিনেমা। মানে এইটা আমি একদমই ইয়ে করবো না। মানে আমার কাছে দুটো প্যারালাল, দুটো আলাদা পড়াশোনা। প্রচুর ছেলেমেয়েরা না আসে, মানে আমি একটু কষ্টই পাই যে তারা থিয়েটার করতে আসছে এই কারণে, ইয়াং 18, 19, 20 বছর, তাদের দোষ না। দোষটা হয়েছে এখন একটা কাস্টিং ডিরেক্টর নামক কিচ্ছু জানে না লোকজন, তারা এই আমাদের সিনেমা সিরিয়ালে বসে গেছে, তারা কাস্টিং ডিরেক্টর হয়ে গেছে। হয় ইপি হয়ে যায়, নাহলে কাস্টিং ডিরেক্টর হয়ে যায়, কিচ্ছু জানতে হয় না। কাস্টিং ডিরেক্টর পড়াশোনা একটা সাবজেক্ট। তো এবার তাদেরকে প্রশ্ন করে, আমি দেখেছি যে তুমি কোনো থিয়েটার করো, ছেলেমেয়েগুলোকে প্রশ্ন করে। এবার সে বেচারা হয়তো একটা জেলা থেকে এসছে, তার প্যাশন আছে ফিল্ম করবে, সে হয়তো ফিল্মটা নিয়ে চর্চাও করেছে, চর্চা বলতে দেখেছে, পড়েছে, হয়তো ইনস্টিটিউশনে যাওয়ার পয়সা নেই কিন্তু চর্চা করেছে। সে বেচারা হয়তো বললো, না দাদা করিনি তো, বা না দিদি করিনি তো, না থিয়েটার না করলে কিন্তু চান্স পাওয়া যাবে না। বেচারা চলে গেল কাঁদো কাঁদো মুখ করে। এইবার তারপরে একজন অডিশন দিতে এলো হয়তো, তাই যে তুমি থিয়েটার করেছো, সে হয়তো কোনো এক কালে কোনো একটা নাটকের, কলকাতার ছেলে অ্যাডভান্টেজ পেয়েছে, কোনো একটা নাটকের দলে একটা ওয়ার্কশপ করেছে 3 দিনের। হ্যাঁ, এটা সার্টিফিকেট কোর্স, এগুলো তো করায় আমাদের থিয়েটার দলগুলোরও। তো মানে বোধবুদ্ধি লোপ পেয়েছে বহুজনের, তারাই প্রচুর সিনিয়ররাই 3 দিনের সার্টিফিকেট কোর্স। প্রচুর ছেলেমেয়ে ভর্তি হয়, কারণ দেখাতে পারবে গিয়ে টেলিভিশনে যে আমি থিয়েটার করেছি। তো এবার ওই ছেলেটা হয়তো বলে দিল, হ্যাঁ আমি অমুক দলের সাথে যুক্ত মানে কি, ওইটা করে এসছে 3 দিনেরটা। এবার এই কাস্টিং ডিরেক্টর, হ্যাঁ এ মর্কট কী করলো কিচ্ছু যায় না, এ কোনো অডিশন না নিয়ে ওকে চান্স দিয়ে দিল, কারণ ও থিয়েটার করেছে। ওই ছেলেটা হয়তো বেটার ছিল, হয়তো কি হলো না। এবার এই ছেলেমেয়েগুলো যখন আসছে, আমাদের রেগুলার ওয়ার্কশপ হয়, সেই ওয়ার্কশপে এসে আমি যখন জিজ্ঞেস করি তুমি কেন করবে, তুমি থিয়েটার দেখো, আমি প্রথম প্রশ্নটা করি, না দাদা। আমি তখন ওদেরকে বেকার তার সময়টা নষ্ট না করে, আমাদের হয়তো যে 12 দিনের ক্লাসটা হবে, একটা স্ট্রং থিয়েটারের ক্লাস হবে, সে বোকা হয়ে যাবে বসে, এমন সব আলোচনা হবে, তার অসুবিধা হবে। তার তো দোষ নয়, সে থিয়েটারের সঙ্গে এখনও পরিচিতি ঘটেনি। ওকে আমি পরিষ্কার বলি যে তুমি এই বছরটা দেখো, তুমি আমাদের শো, নানান লোকের শো, সব নাটক দেখো, পরের বছর এসো, তাহলে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবে, মানে কী নিয়ে কথা হচ্ছেই বুঝতে পারবে না। এই যে ধরো তুমি একটা শব্দ বললে পডকাস্ট, ও হাঁ করে তাকিয়ে থাকবে। মানে আমি যদি থিয়েটারে দুটো এরকম টার্ম বলি, ও তো কিচ্ছু বুঝতে পারবে না। মানে এবার ওকে বললাম তুমি দেখো, আগে দেখাটা ফার্স্ট ক্লাস, ওটাই তোমার ক্লাস, তুমি 1 বছর দেখো, পয়সা লাগবে না, তুমি একটু টাকা জোগাড় করে টিকিট কেটে দেখো। তো এই ছেলেমেয়েগুলো আসছে যে আমি থিয়েটারে ওয়ার্কশপ করবো বা যুক্ত হব, কারণ সিরিয়াল বা সিনেমায় চান্স পাবো। তো এটা দোষ তো ওদের নয়, দোষ হয়ে গেছে তো হচ্ছে এই কাস্টিং ডিরেক্টরদের, যারা এইরকমভাবে বারটা খাইয়েছে যে এটা করলে ভালো হয়। তো এইটাতে আমার একটু কষ্ট হয় যে এইখান থেকেই ওইটা তৈরি হয়ে যায় যে একটু থিয়েটারটা শেখো, তারপরে তুমি সিনেমা করবে। ব্যাপারটা তো এরকম নয়, মানে তুমি থিয়েটার শিখে থিয়েটার করো, সিনেমা শিখে সিনেমা করো, প্লেন অ্যান্ড সিম্পল। মানে কোনোটার ওপরে মইয়ের মতন ঘাড়ে পা দিয়ে টপকে যেও না। মানে তাহলে তুমি যেইটা থেকে, তুমি যদি এখন আসো থিয়েটার শিখতে, তার কারণ তুমি সিনেমা করবে, এটা তো বোধহয় খানিকটা থিয়েটারকে অপমান করাও হয়। থিয়েটার বলে নয়, যে কোনো জায়গাকে অপমান করা হয়। মানে আমি একটা গানের ক্লাসে ভর্তি হয়েছি কারণ রিয়েলিটি শোতে যাব বলে, এইটা বোধহয় আমার একটু সমস্যা আছে। মানে আমি প্রচুর রিয়েলিটি শো করেছি তো, মানে পিছন থেকে আরও বেশি বেড়ে গেছে।
মানে ওই যে আমাকে প্রচুর জন বলে, না এটা আমি ব্যক্তিগতভাবেও, হ্যাঁ মানে আমিও প্রচুর জন বলে যে তোর এই যে দেখে এই দাদারগিরি, দিদি নাম্বার ওয়ান সব জায়গায় বাচ্চারা যায়, তোর মেয়েকে পাঠাস না কেন? ও পছন্দ করে না, থাক। মানে আমি তো দেখে ফেলেছি, আমি তো আর না। আমি তোমায় আমার একটা এক্সপিরিয়েন্স বলছি যে হ্যাঁ তোমার পডকাস্টে তোমার কথা বলা হয় না। সেটা হচ্ছে যে ধরো কেউ, এটা আজকে খুব বাস্তব, ধরো একজন শিক্ষিকা বা শিক্ষক নাচ বা গানটা শেখাচ্ছেন এবং তিনি খুব ভালোবেসে শেখাচ্ছেন। বিশেষ করে অভিভাবকরা কি করে, আসে এসে বলে ওকে এমন করে শিখিয়ে দিন যেন অমুক রিয়েলিটি শোতে ও যেতে পারে। এবার আমাকে বহু আর্টিস্ট বলেছে যে আমার কাছে না রিয়েলিটি শো এর মতো করে শেখাবার কোনো উপায় নেই, কিন্তু ওই শো এর মতো করে গান কি করে শেখাবো। এইটা কিন্তু একটা সাধারণ মানুষের ধ্যান ধারণার দিকেও পরিবর্তন এনেছে। এটা সাধারণ মানুষের দোষ নয় গো। আমি এই টেলিভিশন বলো, এই যে এই কাস্টিং ডিরেক্টরের মতনই কিছু লোকজন আছে, পাল্টে দিয়েছে। মানে এই যে এখন বলে না টেলিভিশনে কি কি সব বাজে বাজে কাজ হয়, এটা আর লোকজন ওগুলো বসেই দেখছে। এটা কি লোকজন নাকি এই যে সিরিয়াল হয় এগুলো ভালোবাসে, তাই নাকি টেলিভিশনের লোকজন দেখায়, এর থেকে বাজে কথা কিছু হয় না। লোকজন ভালোবাসাটা সে নয়। তাহলে তুমি বলো, একটা সময় মনে থাকবে তোমার, আমরা সবাই ছোট তখন, শুধু তোমারই জন্য হতো, ছোট ছোট টেলিফিল্ম হতো। আজকে কৌশিক দা, রাজ দা, অঞ্জন দত্ত সবাই বানাতো সেই টেলিফিল্মগুলো, একটি জনপ্রিয় বাংলা চ্যানেলে হতো টেলিভিশনে। সেগুলো তো লোক ভিড় করে দেখতো। গোড়া হতো তখন, সব্যসাচী চক্রবর্তী অভিনয়, তাহলে ওগুলো দেখতো কেন? ওগুলো তো কোয়ালিটি কাজ। তার মানে তুমি ভালো জিনিস দিলে লোকে দেখবে। নিশ্চয়ই তুমি ওই এক জিনিস শুরু করো, একটি মেয়ে ফুটবল খেলছে দিয়ে তারপরে মেয়েটার পরিবারের ঝগড়া দেখাও, দুদিন ওই ফুটবল খেলা দেখিয়ে, তো এটা তো লোকের দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা আমরাই নষ্ট করেছি, আমরা দায়িত্ব নিয়ে নষ্ট করেছি। মানে খুব বাজে একটা সিস্টেম দেখিয়েছি লোককে যে এইটাই তোমার মানে ব্রেড অ্যান্ড বাটার, তুমি এটার বাইরে ভাবতে পারবে না।